ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল দেখে আপনাদের মধ্যেও নানান কৌতূহল প্রশ্ন দেখা দিয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কী প্রশ্ন করেছেন? আমার ধারণা ইতিমধ্যে অনেকে জেনেও গিয়েছেন। আমি তো বলবো রিজওয়ানা হাসানের এটি একটা মিলিয়ন ডলারের প্রশ্ন এবং আমার আপনার অনেকেরই প্রশ্ন, কিন্তু উত্তরটা কি দেবে? আসুন তার আগে দেখে আসি বা শুনে আসি রিজওয়ানা হাসান কি প্রশ্ন করেছেন। শুক্রবার গুলশানে একটা অনুষ্ঠানে উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে বায়ু দূষণ প্রতিরোধে একটা পদক্ষেপের বিষয়ে উনি গুলশানে গিয়েছিলেন। সাংবাদিকরা ওনাকে সংস্কার এবং নির্বাচন নিয়ে প্রশ্ন করেছিলেন। তো সেক্ষেত্রে সৈয়দা রিজওয়ানা হাসান খুবই গুরুত্বপূর্ণ, যৌক্তিক, বাস্তবিক কিছু প্রশ্ন রেজ করেছেন জাতির সামনে। উনি কি বলেছেন? bdnews24.com শিরোনাম হলো, রাজনৈতিক দল 53 বছরেও রাষ্ট্রের সংস্কার কেন করেনি। আমি ওনার কতগুলো জিনিস শুনে আসি। যে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের দাবি তোলায় রাজনৈতিক দলগুলোর অতীতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, আজকে তারা বলছে সংস্কার তারাই সবচেয়ে ভালো করতে পারবে। এটাই তো গণতান্ত্রিক দেশের কথা। তাহলে তারা 53 বছর কেন করেন নাই? এক প্রশ্নের জবাবে রিজওয়ানা বলেন, কেন আজকে আমাদের দায়িত্ব নেওয়া লাগলো? উড ইউ প্লিজ অ্যান্সার? তাদের ছাড়া সমস্যার সমাধান হবে না, এটা সঠিক কথা। এটাই তো হওয়া উচিত। নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবে। তাইলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে? শব্দ দূষণ নিয়ে গুলশান সোসাইটিকে কেন অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে? তারা যে সমস্যার কথা বলে ফেলবে, তারা কি কোনো রূপকল্প আমাদের দিয়েছে? তারা বলছে রোড ম্যাপ দিতে হবে, এই করতে হবে, এটা করতে হবে ইত্যাদি। তারা কি একটি রোড ম্যাপ দিয়েছে যে তারা কিভাবে এই সমস্যার সমাধান করবে? এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কতদূর তা প্রধান উপদেষ্টা নিজেই আপনাদের জানাবেন। তিনি বলেন, একটা নির্বাচনের দিকেই যেতে হবে। এই দেশকে এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় প্রাধান্য। ঠিক তেমনই সংস্কারও বড় একটি প্রাধান্য। ওনার মতো আমার প্রশ্ন এবং আমার মতো আপনাদেরও অনেকেরই প্রশ্ন যে তাই তো আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের বলছি যে সব সংস্কার আপনারা করতে পারবেন না, বেশিরভাগ সংস্কার করবে রাজনৈতিক সরকার। যৌক্তিক কিছু সংস্কার করে আপনারা দ্রুত ভোট দিয়ে দেন, না হলে দেশি বিদেশি কনস্পিরেসি বাড়তেই থাকবে আপনাদেরকে ব্যর্থ করার জন্য। ঠিক, এটা আমরা সমর্থন করি। কিন্তু রিজওয়ানা হাসান যে বলেছেন 53 বছরে আপনারা সংস্কার করতে পারেননি কেন? আমি মনে করি বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের কাছ থেকে এর উত্তরটা আসতে হবে। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট হয়ে গেছে, তারা এখন পলাতক দল। জানি না তাদের মধ্যে ভালো কোনো নেতা আছেন কিনা, থাকলে তাদের উচিত হবে এই প্রশ্নের জবাবটা দেয়া, কারণ তারা তো ভার্চুয়ালি বিদেশ থেকে নানান কথা বলছেন। তা আশা করব রিজওয়ানা হাসানের এই প্রশ্নের জবাবটা তারা দিবেন। এবার আসা যাক যে যৌক্তিক সংস্কার কি। আমরা গত 2 মাস থেকে শুনে আসছি রাজনৈতিক দলগুলো বলছেন যে যৌক্তিক কিছু সংস্কার করে আপনারা নির্বাচন দিয়ে দেন। আচ্ছা, ধরলাম মোটা দাগে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে আমার কাছে কি মনে হয়েছে গত 30 বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে, মাঠে সাংবাদিকতা করতে যেয়ে আমি কি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে কোন কোন সংস্কারটা খুবই জরুরি যা তারা করতে পারেনি। যেমন ধরেন, 1 নম্বরে আসি আমরা, নির্বাচন। সবচেয়ে বড় বিষয় মানুষের ভোটের অধিকার। সংবিধান অনুযায়ী 5 বছর পর পর একটা দিন দেশের মানুষ সত্যিকার অর্থেই দেশের মালিক হয়ে যায় এবং ভোট দিয়ে তার নেতা নির্বাচন করে, তার জনপ্রতিনিধি নির্বাচন করে। সেই ভোটটাই তো জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে নির্বাচন কমিশন কিভাবে স্বাধীন হবে? কিভাবে মানুষের ভোটের রাইট প্রতিষ্ঠিত হবে? এই তো একটা কথাটা সহজ, কাজটা কি সহজ? আমার তো মনে হয় না কাজটা সহজ না। ওই যে কথা আছে যে 7 কোটি বাঙালি মানুষকে বাঙালি বানিয়েছো, মানুষ বানাতে পারোনি। কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি কবিতার লাইন মনে হয়। আমরা যদি সত্যি মানুষ না হই, মানুষের মতো মানুষ হয়ে উঠতে না পারি, আমরা যদি নীতিগতভাবে সৎ না হই, আমাদের নিয়ত সহি না হয়, তো ওখানে তো ফেরেশতা বসারও লাভ হবে না। ভোটটা তো আর ম্যাজিক না যে একটা মেশিনে দিয়ে দিল, মেশিনকে কমান্ড করে দিল আর বলল যে তুমি একটা ঠিকঠাক ভোট নিয়ে একেবারে আমার কাছে চলে আসবা। তা তো না। ভোট তো এই আমার আপনার মতো কোনো না কোনো মানুষই গ্রহণ করবে।
ভোট একটা বিশাল আয়োজন, বিশাল কর্মযজ্ঞ। আইন শৃঙ্খলা বাহিনী একটা বড় ফ্যাক্টর, প্রশাসন তো আরও বড় ফ্যাক্টর। তাই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, টোটাল একটা যে ব্যবস্থাপনা, এর সঙ্গে হাজার হাজার না লাখ লাখ মানুষ জড়িত। তো এখানে প্রথমত সৎ সাহসী হওয়া লাগে কাদের? নির্বাচন সংশ্লিষ্ট একেবারে যে সমস্ত কর্মকর্তা আছেন, পুলিশ প্রশাসন, যে পুলিশের ওসি, পুলিশের সদস্যরা, ইওনো, এসিল্যান্ড, ডিসি, এডিসি, এসপি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, সবই তো। এত লোককে আপনি কিভাবে সৎ বানাবেন? সৎ হওয়ার একটাই মাত্র চাবিকাঠি আছে, এই মানুষগুলোকে দেশপ্রেমিক হতে হবে। রাজনৈতিক দালাল চাটুকার হওয়া যাবে না, কোনো দলদাস হওয়া যাবে না। দেশের স্বার্থকে বড় করে দেখবে, যে মনে করবে এই নির্বাচন, এই ভোট একটা আমানত, একটা ভোট আমি যদি মানুষের কেড়ে নিই, নষ্ট করি, আমি যদি মুসলিম হয়ে থাকি, তো কাল কিয়ামতের মাঠে পরজীবনে আমাকে জবাব দিতে হবে। তা ভয় থাকতে হবে। এই একটা ভয় না কাজ না করলে, আইন তো আছেই, আইন যা আছে যথেষ্ট আছে, কিন্তু দুর্ভাগ্য এই আইনে আমরা শাস্তি দিতে পারি না। কারণ ওই যে রাজনৈতিক দাসত্ব, আজকে ভোট হয়ে গেলেই কালকে যিনি ক্ষমতায় আসেন, নির্লজ্জের মতো প্রশাসনের কর্মকর্তারা তার কাছে ছুটে যান ফুলের মালা নিয়ে, ফুলের তোড়া নিয়ে। গতকাল যারা ভোটের মাঠে পাহারা দিয়েছেন, গতকাল যারা ভোট পরিচালনা করেছেন, কি নির্লজ্জের মতো, বেহায়ার মতো তারা যে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, বাহা বানাচ্ছেন। তারা বলছে, প্রধানমন্ত্রী বলছে, বাহ বাহ, আমার সব সুপুত্ররা ধন্য ধন্য, তোমরা কি সুন্দর ভোট করে দিয়েছো, আমার ক্ষমতায় আনছো। আমরা তো এরকম দেখেছি না? এখনো পত্র পত্রিকায়, ইউটিউব, ফেসবুকে সার্চ করলে পাবো না? তাদের চেহারা পাওয়া যাবে। তা আমরা কি ওই বাংলাদেশ আবার চাই? ওই পুলিশ কর্মকর্তা চাই? ওই প্রশাসনের কর্মকর্তা চাই না তো? তাহলে কিভাবে সম্ভব? ইয়েস, এটি হচ্ছে সবচেয়ে জরুরি, অনিবার্য এবং যৌক্তিক সংস্কার। তো কই আমাদের আমাদের রাজনৈতিক দলগুলো তো এ বিষয়ে কোনো রোডম্যাপ দিচ্ছেন না। একটা প্ল্যান দেন, একটা রোডম্যাপ দেন, বলেন, আমরা শুনি, আমরা গর্বিত হই, আমরা বোঝার চেষ্টা করি যে আপনাদের ফর্মুলা কতখানি সঠিক। বলেন একবার, কি কি পদক্ষেপ নিলে, কি কি করলে এই মানুষগুলোকে কেমন হইতে হবে? সেই মানুষ কি আছে? সেই মানুষকে আমরা তৈরি করতে পারছি? সেই মানুষ তৈরি করতে আমাদের কি কি করা লাগবে? সবচেয়ে বড় আমানত ভোটের আমানত। বিএনপির ভাইয়েরা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা বলেন, জামাতের ভাইয়েরা বলেন, শুধু বলেন যৌক্তিক সময়ে ভোট দেন। আরে বাবা, যৌক্তিক সময়ের আগে যৌক্তিক কথাটা বলেন। আমিও আপনাদের মতো ভোটের পক্ষে, আমিও আপনাদের মতো মনে করি এই সরকার যত সময় নেবে তত আপনার কনস্পিরেসি বাড়বে, বিপদ বাড়বে। আমি তো এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। আমিও আপনাদের মতো দ্রুত ভোট দেওয়ার পক্ষে অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু একথা সত্য তো। আমরা জানি যে আগামী ভোটটা শতভাগ সুষ্ঠু হবে, আমরা জানি, বিশ্বাস করি এবং বুঝতে পারি যে আগামী ভোটে কারা ক্ষমতা আসবে। কিন্তু আমরা তো শুধু একটা ভোটের জন্য, একটা ভোটের জন্য আন্দোলন করি নাই। একটা ভোটের জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা বুকের তাজা রক্ত দেয় নাই, দিয়েছে। আপনারা তো বলেন, আপনারা পরিসংখ্যান দিয়েছেন, আপনাদের দলের বহু নেতা কর্মী প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে। তারা কি উদ্দেশ্যে দিয়েছে? তাদের কি আকাঙ্ক্ষা ছিল? একবার বলেন। আসেন, সবচেয়ে বড় একটি বিষয় ভোট, অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটি আমরা এক কথায় বলে ফেলি, সেই বিশাল মেকানিজম, সেই লোকগুলো কি আমরা মানুষ বানাতে পেরেছি? ওই আমাদের নাসিরউদ্দিন সাহেব প্রধান নির্বাচন কমিশনার, ওই আক্তার আহমেদ আমাদের নির্বাচন কমিশনের সচিব, খুব ভালো মানুষ, খুব কাছ থেকে চিনি, ভালো আমলা, তারা পারবেন? এই কমিশনের পক্ষে কি সম্ভব ভোট অবাধ সুষ্ঠু করা? প্রশ্ন ওঠে না। তারা দিতে পারবেন পলিসি? তারা কি ভোট কেন্দ্রে যে ভোট নেবেন? না। এই বিষয়ে মনে করি জাতীয়ভাবে সকল দল মিলে বসতে হবে। আপনারা একটা বিশ্বাসযোগ্য একটা প্রতিশ্রুতি দেন, একটা রূপরেখা দেন যে ভবিষ্যৎ বাংলাদেশে অন্তত আগামী 50 বছর জাতীয় নির্বাচন আমরা এভাবে করব। আমরা এরকম একটি শক্তিশালী ফোর্স তৈরি করব, বিশ্বস্ত লোক তৈরি করব। আমরা কোনো অবস্থাতেই আমরা হস্তক্ষেপ করব না। আমরা হেরে যাব, ভোটে হারবো, ক্ষমতা আসতে পারবো না, তবু ভোট কারচুপি করব না, কারচুপি করতেও দেব না। বলেন, এরপরে আর কি চাই? গুড গভর্নেন্স, সুশাসন। আমরা যাকে বলি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলে বাহাবা পায়, মজা পায়, তো আপনারা যে ক্ষমতা এসে ফ্যাসিস্ট হবেন না, তার গ্যারান্টি কি? তার নিশ্চয়তা কি? আপনারাও যে শেখ হাসিনার চেয়ে বেশি মাত্রায় ফ্যাসিস্ট হবেন না, সেই নিশ্চয়তা আমাদের দিচ্ছেন কিভাবে? আমরা তার বন্দোবস্ত কি হয়ে পাচ্ছি? বলেন।
তার গ্যারান্টি ক্লজ কি আছে? ওই আপনাদের 31 দফা কি আমরা ধুয়ে পানি খাবো? বিস্তৃত হয়ে বলেন, বুঝান যে আমরা আওয়ামী লীগ যা যা করেছে আমরা তাই তাই করবো না, এই আমাদের রূপরেখা। আরে ভাই, আপনাদের দলের নেতা কর্মীরা তো এখনই যেভাবে কথা বলে, যে অহংকার তৈরি করেছে, যেভাবে চাঁদাবাজি করছে, দখল বাণিজ্য করছে, হ্যাঁ বলবেন যে আপনারা শাস্তি দিয়েছেন, 1000-এর উপরেও লোককে আপনারা বহিষ্কার করেছেন। ইয়েস, আমরা আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু আপনারা কি আপনাদের ওই রকম নেতা কর্মী তৈরি করার জন্য আরও যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, হার্ডলি সেটা করতে পেরেছেন? এখনও তো আপনাদের দলের মধ্যে গণতন্ত্র নেই। আছে বললে মাইন্ড করবেন। আপনারা একটা কমিটি করেন কিভাবে? আমরা তো দেখি না। আপনারা তো নিজেরা কমিটি নির্বাচন করে দেন, চাপিয়ে দেন, নেতৃত্ব চাপিয়ে দেন। আমরা বুঝতাম যে আপনারা একটা ভালো গণতন্ত্র দিবেন। আপনাদের একেবারেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমি মনে করি ভোটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করা জরুরি। এই কাজটা আপনারা করে দেখান জাতির সামনে, পারবেন? তাহলে আমরা বিশ্বাস করব। করেন, এটাই সময়ের দাবি। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এটি। দলে গণতন্ত্র থাকবে আগে। আমরা দলের মধ্যে গণতন্ত্র চাই। অনেক সমালোচনা থাকলেও এই গণতন্ত্র কিন্তু চর্চা করে জামাত ইসলামী। একথা বলার পরে কেউ কেউ বলতে পারেন যে ভাই আমি আবার জামাত শিবিরের সমর্থক কিনা। এই একটাই প্রবল বাংলাদেশে সত্য কথা বললে তাকে ট্যাগ দিয়ে দেওয়া হয়। ওইদিন দেখলাম যে আমার বাংলাদেশ পার্টি ভালো, দেখেন তাদের নেতৃত্ব নির্বাচনের কৌশল দেখেন। এই তাদের মনে হয় 30 তারিখে মনে হয় ভোট, প্রার্থী হচ্ছে দেখেন একেবারেই জাতীয় নির্বাচনের মতো প্রার্থী হতে হয়। আপনারা ভবিষ্যৎ বাংলাদেশে যে গুড গভর্নেন্স চান, গণতন্ত্র চান, আপনারা দাবি করেন যে আপনারা সত্যিকার অর্থে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবেন, একটি গণতান্ত্রিক, একটি সাম্যের রাষ্ট্র উপহার দিবেন, তাহলে আমি মনে করি যে আপনার দলের মধ্যে গণতন্ত্র চর্চা হওয়াটা জরুরি। আপনাদেরও তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করতে হবে, কমিটি দিতে হবে। কে কার লোক মুখ চিনে চিনে আপনারা কমিটিতে লোক দেন, নেতা বানান, আমরা কিন্তু এটি বিশ্বাস করি না। এটি গণতন্ত্র না। এটি করলেই আপনারা দিতে পারবেন গুড গভর্নেন্স, সুশাসন। প্রশাসন কীভাবে চালাবেন আসেন, এটা একটা জরুরি বিষয়। এখনই তো আমলাদের মধ্যে আমরা দেখি বিএনপি পন্থী আমলারা, তারা জিগির তুলতেছে। আমি বলি না যে তাদের মধ্যে ভালো আমলা নেই, অবশ্য আছে, সৎ, যোগ্য, নিরপেক্ষ লোক আমলা আছে, কিন্তু তারা মনে করে আমাকে এখনই বিএনপি করতে হবে, বিএনপি পন্থী এখন থেকে হতে হবে, না হলে বিএনপি ক্ষমতা আসলে তো আমার এই সুবিধা হবে না। তাহলে কি হলো? তাহলে সেই বিএনপি সেই আওয়ামী লীগের মধ্যে সঙ্গে আপনাদের পার্থক্যটা কি হলো? যাহাই 52 তাহাই 53। আপনারা একটি পলিসি দেন। আপনারা নিরপেক্ষ প্রশাসন কিভাবে গড়বেন? প্রশাসনের কর্মচারীরা, প্রশাসনের যে আমলারা, কর্মচারীরা সবাই দেশের একজন কর্মচারী হিসেবে, জনগণের সেবক হিসেবে তারা কাজ করবে। তারা কোনো দলের সেবক হবে না, কোনো দল করবে না। তাদের আচরণে, কথাবার্তায় কখনো মনে হবে না তারা কোনো দলের সমর্থক। এটা রূপরেখা কি? আমরা তো এই সংস্কার চাই। এই সংস্কার কীভাবে সম্ভব? শুধু কি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা চাইব যে নিরপেক্ষ প্রশাসন চাই? আপনাদের সময় তখন কি আমরা আবার দেখব যে বিএনপি পন্থী আমলারা পদোন্নতি পাচ্ছে আর বিএনপি বিরোধী আমলারা পদোন্নতি পাচ্ছে না? আমরা তো চাই যে কোনো পন্থী না, প্রশাসন চলবে তার নিজস্ব গতিতে, পদোন্নতির একটি নীতিমালা থাকবে, একটি বিধিমালা থাকবে, আছে, সেই অনুযায়ী যোগ্যতা, দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হবে, পোস্টিং হবে। কে আমার লোক, আমার দলের লোক, আমার পকেটের লোক, আমার আস্থার লোক, তাকে আপনারা দিবেন গুরুত্বপূর্ণ পদে। তাই কি হয়? আমরা কিন্তু এ বিষয়ে এখনো কিছুই পাইনি। সমালোচনা করলে অনেক কিছুই বলতে পারি, আপনারা কষ্ট পাবেন, কিন্তু আমরা তো নতুন বাংলাদেশ এগুলো চাই, মোটা দাগে আমরা চাই। কিন্তু এগুলো কি দিবেন আমাদেরকে? আর 24 গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা, সেটা তো এগুলোই। আবার সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ দলদাস মুক্ত প্রশাসন, বিচার বিভাগ কোন অবস্থায়, কতটা নিচে নামিয়ে গিয়েছে শেখ হাসিনা। আমরা উচ্চ আদালতের বিচারপতিদের বলতে শুনেছি বক্তৃতায় বলতে, তারা শপথবদ্ধ রাজনীতিবিদ। দুর্ভাগ্যই বাংলাদেশের, আমরা দেখলাম নির্লজ্জভাবে বিচারপতিদের রাজনীতি করতে, দলীয় চিন্তা থেকে রায় দিতে, শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, শেখ হাসিনার ওই পেটুয়া বাহিনীর মতো বিএনপি দমনে, প্রতিপক্ষ দমনে তারা রায় দিয়েছে, আদেশ দিয়েছে। আমরা কি এই বিচার বিভাগ চাই? কখনো চাই না। এটিও চাই না যে বিএনপি পন্থী বিচার বিভাগ হোক। আমরা চাই একটি সত্যিকার অর্থেই সেই বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। আমরা সেরকম দল মত নিরপেক্ষ বিচার বিভাগ চাই। আমরা কি চাই যে ওই দলীয় যারা আইনজীবী, তাদের থেকে
হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, কখনো না। কিন্তু এটি হয়ে আসছে বছরের পর বছর। যারা দলীয় আইনজীবী সমিতির নেতারা একেবারে দলপন্থী, তাদের থেকে আপনারা বেছে বেছে বিচারপতি করেন। তাহলে আমরা কিভাবে সেই কাঙ্ক্ষিত বিচারালয় পাবো? এ বিষয়ে বিএনপি সহ অন্যান্য দলের কি রূপরেখা আছে দেন, বলেন। বিশ্বাসযোগ্য একটি রূপরেখা দেন। আর কয়টা বলবো? এরকম তো বলতে গেলে আরও অনেক আছে, তারপরও ভিডিও সংক্ষেপ করছি এটি বলে যে দুর্নীতি দমন কমিশন কি হবে। সবচেয়ে একটা বড় বিষয়, একটি বড় জায়গা দেশ ঠিক করার দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এটিকে একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। কিভাবে দুদক দিয়ে প্রতিপক্ষ ঘায়েল করা হয়েছে, আর দলের লোকদেরকে সনদপত্র দেওয়া হয়েছে তারা দুর্নীতিগ্রস্ত না। কিভাবে আমরা দেখলাম নির্লজ্জভাবে এই দুদক দুর্নীতিকে প্রমোট করেছে। আমরা দেখলাম দুদকের সব বড় বড় হর্তাকর্তারা তারা কিভাবে ফুলে ফেপে উঠেছে। বেছে বেছে দলীয় লোককে বসানো হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। যারা পদ্মা সেতুর সম্ভাব্য দুর্নীতি ধামাচাপা দিয়েছিল তাদেরকে পরবর্তী পুরস্কৃত করা হয়েছে। হয়নি? নাম বলবো? বলতে চাই না। পুরো জাতি লজ্জা পাবে। দেশে বিদেশে তাদের কত সম্পদ, তারা এত সম্পদের মালিক কীভাবে হলো? আরেকজন তো বিদেশে পলায় আছে, আসে না, বাংলাদেশে আসে না। এক সময়ের খুবই সৎযোগ্য আমলা ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ, ওই নামটা বলে তাকে খাটো করলাম না। তাহলে আমার প্রশ্ন হলো, দুদক সংস্কার কী হবে? এই যে ডক্টর আব্দুল মোমেন সাহেবকে বসানো হয়েছে, এই টুটু ব্যাসের অফিসার আমার পরিচিত, ভালো কথা। উনি এখন বলতেছেন যে আমরা রাজনীতি মুক্তভাবে করব। তো বিএনপি আসলে কি বলবেন? আপনার টেনিয়রে তো আপনি একটা দলীয় সরকার পাবেন, এবং নিশ্চিতভাবে বলতে পারি বিএনপিকে পাবেন। তখন কি করবেন? আপনার তো বলা উচিত ছিল সিরিয়াসলি, এবং সেটি বিশ্বাস করতে চাই দুদক হবে জনগণের সব সময়ের জন্য। আপনি পারবেন বিএনপির যে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকজন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, বা বিএনপি ক্ষমতা আসলে তারা দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে? দেন না, এখনই ঘোষণা দেন যে বিএনপি ক্ষমতা আসলেও আমার চেহারা দেখবেন, আমি যতক্ষণ এই পদে থাকবো তাদেরকেও দুর্নীতি করলেও আমি ক্ষমা করব না, ছাড়বো না। আর আপনার দুদকের মধ্যেই তো সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকজন বসে আছে। বিশ্বাস করি হ্যাঁ, আপনি রাতারাতি পারবেন না, কিন্তু বিশ্বাসযোগ্য একটি পদক্ষেপ নিতে হবে, বিশ্বাসযোগ্য কিছু কথাবার্তা আপনাদের বলতে হবে, কমিটমেন্ট দিতে হবে। সারা দিনটা কেমন যাবে কথা আছে না, সকালটা দেখলে বোঝা যায়। আপনার সকালটা দেখে আমরা বুঝতে পারছি সারাদিনটা কেমন যাবে। এরপরে বলতে গেলে আপনার মানবাধিকার কমিশন। কিসের মানবাধিকার কমিশন? ওইখানে বসে বসে সমস্ত দলদাসরা ফুর্তি করেছে। যারা প্রশাসনে সরকারকে সহায়তা করেছে, সরকারের অন্যায় কাজে সহায়তা দিয়েছে, সমর্থন দিয়েছে, তাদেরকে পুরস্কার স্বরূপ পাঠানো হয়েছে ওই মানবাধিকার কমিশনে। এই প্রত্যেকটা মুখ আমরা চিনি। মানবাধিকার কমিশন কতটুকু স্বাধীন হবে সেই রূপরেখাকে আমরা দিতে পেরেছি। পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, যেইখান থেকে সরকারি চাকরির প্রথম শ্রেণীর চাকরি দেয়া হয়, ক্যাডার নন ক্যাডার মিলে, সবচেয়ে একটি বড় আমানতের জায়গা। এই পাবলিক সার্ভিস কমিশনকে একটা দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। খুবই ভাবতে অবাক লাগে, ক্যাডার সার্ভিসে আমরা চাকরি, দলীয় লোকজনকে চাকরি দেওয়া হয়েছে বেছে বেছে। কি হয় নাই জালিয়াতি দুর্নীতির? এটাকে কে ঠিক করবে? কীভাবে ঠিক করবেন? কোথায় সেই পলিসি? ওই নির্বাচন কমিশনের মতো এখানেও কি আমরা ভালো মানুষ পাবো? কারা তারা যারা রাজনীতির ঊর্ধ্বে উঠে এই পাবলিক সার্ভিস কমিশনের হাল শক্ত হয়ে ধরতে পারবেন? কারা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবেন? আমি তো মনে করি যারা থাকবেন পিএসসিতে তাদেরকে ওই ধরনের হ্যাডম থাকতে হবে যে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস থাকতে হবে। পারবেন? আমি তো মনে করি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, যেই কয়টি কমিশন আছে প্রত্যেকটা কমিশনের এই ধরনের সাহস থাকতে হবে, তারা ক্ষমতাকে প্রশ্ন করতে পারবে। যেমন ক্ষমতাকে প্রশ্ন করতে না পারলে সে সাংবাদিক হতে পারে না, ঠিক তেমনি ক্ষমতাকে প্রশ্ন না করতে পারলে আপনারা কমিশনের মেম্বার, কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য সম্পূর্ণ অযোগ্য। কথা আর বাড়াচ্ছি না, আজ এখানে শেষ করছি। আমরা চাই নতুন বাংলাদেশে সত্যিকার একটি নতুন পথনকশা, যেখানে সত্যিকার অর্থেই আমরা 24-এর গণ অভ্যুত্থানে যেই বাংলাদেশ চেয়েছিলাম, যেই সংস্কার চেয়েছিলাম, যেই সংস্কারের জন্য, যেই আকাঙ্ক্ষার জন্য মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আমরা সেই বাংলাদেশ চাই। আমরা চাই রিজওয়ানা হাসানের প্রশ্নের জবাব আমি, আপনি, আপনাদের সবাইকে দিতে হবে। তাহলেই আমাদের এই রক্ত বিপ্লব, এই রক্তদান সার্থক হবে, না হলে সব পিঠা যাবে।